আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার আপনাদের সম্মুখীন হলাম। আপনাদের সবাইকে হক ভয়েসে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটা বিশেষ বিষয়ে আমরা আলোচনা করব। সে বিষয়টি ইতিমধ্যেই যারা থাম্বনেইল দেখেছেন তারা জানেন, জুলাই বিপ্লব, আশা নিরাশার দ্বন্দ্ব। ইদানিংকালে এটা খুব বেশি করে মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে যে এই যে জুলাই আগস্টের বিশাল প্রাণের বিনিময়ে যে একটা রেজাল্ট আমরা পেলাম, স্বাধীনতা পেলাম, এই স্বাধীনতায় যে পরে যে সরকার গঠিত হলো, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, আন্তর্জাতিক মানের একজন ব্যক্তিত্ব আমাদের নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বের ব্যাপারে বিন্দু মাত্র কারো কোনো সন্দেহ নাই। তিনি অত্যন্ত বৃহৎ মাপের একজন ব্যক্তি। কিন্তু পরবর্তীতে বিভিন্ন কর্মকাণ্ড, উপদেষ্টাদের নিয়োগ, এই সকল বিষয় নিয়ে নানা ধরনের কথাবার্তা বলছে সমাজের লোকেরা, এবং বিশেষ করে এই আন্দোলনে, বিপ্লবের সাথে যারা সরাসরি জড়িত ছিলেন তাদের মধ্যে অনেকটা আশা নিরাশার দ্বন্দ্ব চলছে। তাই আজকে এই বিষয়ে আমরা আলোচনা করার জন্য আমরা তিনজন অতিথিকে কাছে ডেকেছি। আপনাদের প্রথমেই পরিচয় করিয়ে দেই, পরিচয় করার মতো কিছু নাই। মোহাম্মদ তারেক রহমান অত্যন্ত পরিচিত মুখ, যুব সমাজের জন্য একটা হার্টথ্রব ব্যক্তিত্ব। তার দুঃসাহসিক ভূমিকা আমরা দেখেছি আন্দোলনের দীর্ঘ সময় ধরে, শুধু কোটা আন্দোলন নয়, এর আগে থেকেও সে অত্যন্ত সরব। আই লাইক হিম, আই লাভ হিম। তারেক রহমান, ওয়েলকাম টু দিস চ্যানেল আফটার লং টাইম। আমাদের সাথে হাজির হয়েছেন, আমি তাকে ইন্টেলেকচুয়াল অফিসার বলে থাকি সাধারণত, সব সময় বলি, আমার একজন ঘনিষ্ঠ বন্ধু মেজর আশরাফুজ্জামান। মেজর আশরাফুজ্জামান, আপনাকে স্বাগতম এই আজকের অনুষ্ঠানে। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন বহু পুরানো, এই কি বলবো, এই মিডিয়া জগতে অসাধারণ ভাবে জোরালো ভূমিকা রেখেছেন, কথা বলেছেন মেজর আফসারী। কবি, সাহিত্যিক, বক্তা, রাজনীতিবিদ, তার পরিচয়ের কোনো অভাব নাই। বিপ্লবী, অনেক কিছু। এখন পিছনে তার কত বই পত্র, সবই পড়ালেখা করে সে, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়েলকাম মেজর আফসারী, আমিন আহমেদ আফসারী। তিনি আমিন আহমেদ আফসারী মিলিটারি একাডেমিতে থাকতে কবিতা লিখতেন, এর আগে থেকেও কবিতা লিখতেন। সেই কবিতা তার এখনো অনেক অনেক কবিতা তার ভান্ডারে জমা আছে। ওয়েলকাম। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি মোহাম্মদ তারেক রহমানের কাছে, কেননা বিপ্লবী মানুষ, এখনো অফিসে বসে আছেন দেখা যাচ্ছে। কাজ রাজনীতিবিদ হিসেবে, তরুণ রাজনীতিবিদ হিসেবে বর্তমান এই বিশাল আন্দোলন তারেক তোমরা করেছ, এই আন্দোলনের যে এখন আন্দোলন উত্তর যে সময়টা, এই সময়টাতে আমরা কি অবস্থা দেখছি? আমরা কি আশা করতে পারি যে আমরা ভালোভাবে এই লক্ষ্যস্থলে পৌঁছতে পারবো? মোহাম্মদ তারেক রহমান, একটু আনমিউট করতে হবে। হয়ে গেছে, হয়ে গেছে। জি, অসংখ্য ধন্যবাদ। প্রথমে বলি, আপনার এই সরকারের বর্তমান যে অবস্থা আছে, এই অবস্থাতেও এই সরকারকে যদি কেউ ফেলে দেওয়ার চেষ্টা করে, তাহলে আমি তাকে প্রতিরোধ করব এবং তার জন্য দেয়াল হয়ে দাঁড়াবো। এখন যে অবস্থায় আছে সেই অবস্থাতেও আমার অনেক কিছু অপছন্দ, আমরা প্রতিনিয়ত সমালোচনা করছি। এর মধ্যে রয়েছে পাসপোর্ট অফিসের ডিজি, এডিজি, তাদের জালিয়াতি। তারা স্পিকার শিরিন শারমিনকে পাসপোর্ট দিল, পুলিশ অফিসার ছাত্র জনতাকে পুড়ায় মারলো, তাকেও পাসপোর্ট দিল, এবং যে বিচারপতিকে আমরা বহিষ্কার করালাম বা পদত্যাগ করালাম তাকেও পাসপোর্ট দিয়েছে। এইরকম অনেকগুলো ক্রাইমের সঙ্গে জড়িত তাকে আমরা
অপসারণের জন্য কথা বলছি, নির্বাচন কমিশনের সচিব তাকে অপসারণের কথা বলছি, এরকম আরো অনেকগুলো অসঙ্গতি আছে সেগুলো অপসারণের কথা বলছি। আমরা ধরিয়ে দিচ্ছি চোখে আঙ্গুল দিয়ে এগুলো অনেক কিছুই পরিবর্তন হচ্ছে, অনেক কিছুই পরিবর্তন হচ্ছে না, খুবই হতাশাজনক। হ্যাঁ, এই হতাশাজনক অবস্থাতেও আমরা এই সরকারকে হটায় ফেলতে হবে এইরকম মানে মতবাদ আমাদের এখনো এই ধরনের চিন্তা গবেষণা আমাদের মধ্যে আসেনি, আমাদের এই ধরনের চিন্তা নাই। আমাদের অনেক কিছু অখুশি হওয়ার মতো আছে। এই আন্দোলনে যখন আমরা শেষ করলাম, আমরা যেহেতু মাঠে লড়াই করছি, আমার ডানে কে ছিল বাঁয়ে কে ছিল এটা আমি চিনি, আমি তো জানি কে কে ছিল। তো যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে শপথ গ্রহণ অনুষ্ঠানগুলো হয় ওখানে দেখি অনেক মানুষ যায় যাদেরকে আমরা চিনি না, আমাদের আন্দোলনে ডানেও দেখি নাই বামেও দেখি নাই, তারা সেখানে যায়। তো আমাদের এই বিপ্লবের যারা আপনার হলো চেঞ্জ এজেন্ট হিসেবে কাজ করলো, তারা সেই জায়গাতে কোনো অ্যাক্সেস নাই। যদি অ্যাক্সেস না থাকে তাহলে তারা তাদের বিপ্লবী আত্মা, পবিত্র আত্মা দিয়ে কিভাবে রাষ্ট্রের জন্য উপকার করবে? তো এই কথাগুলো আমরা বলছি। আমাদের আপনার হলো আহ, আরো অনেক বিষয় রয়েছে। যে উপদেষ্টা নিয়োগ পেল এই যে 2 দিন আগে, এখন নিয়োগ পেল, সেই বিষয়েও অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। তো এই উপদেষ্টাদের মানে বিষয়েও আলোচনা সমালোচনা হোক, কিন্তু সেই অবস্থাতেও আমার একটা অবজারভেশন যে এই সরকারের কোনো উপদেষ্টাকে যদি বের করা হয় এখান থেকে, তার দুর্বলতা থাকুক অথবা আপনার হলো তার যে কোনো খারাপ গুণ থাকুক, আমরা চাপ দিয়ে সেটা সমাধান করতে হবে, তাকে লাইনে আনতে হবে। কিন্তু এই মুহূর্তে যদি একটা উপদেষ্টাকে যদি পদত্যাগ করানো হয় তাহলে সেটা হবে এই সরকারের পদত্যাগের, পতনের প্রথম দরজা উন্মোচন। আমার এটা আজকের অনুধাবন, গতকালের অনুধাবন না। হ্যাঁ, যে কোনো একটা উপদেষ্টাকে যদি আপনি আজকে পদত্যাগ করান, এটা এই সরকারের মানে যে খুঁটি, এই খুঁটিটা নড়তে থাকবে সারাক্ষণ। যে ধাক্কা দিলে এখানের সিদ্ধান্ত চেঞ্জ করানো যায়, পরিবর্তন করানো যায়, ফেলানো যায়, এটা যদি শুরু হয় তাহলে 2 দিন পর পরে দেখবেন যে সচিবালয়ের সামনে গিয়ে অমুক উপদেষ্টাকে চায় না এরকম হবে। আমাদের যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশন গুলো এই সরকার অতটা পূরণ করেনি। অনেক জায়গায় পূরণ হয়েছে, যেমন শেখ মুজিবের ছবি বঙ্গভবন থেকে সরানো হবে, এটা কিন্তু আমরা যেটা বুঝি আন্দোলন করে এত তাড়াতাড়ি সরানো সম্ভব ছিল না। তারা চেয়েছে মনের মধ্যে, তারা এটা সরাই ফেলছে, আমি তাদেরকে স্যালুট জানাই এই জন্য। ছাত্রলীগকে নিষিদ্ধ করার বিষয়টা এত সহজ না, তারা তাদের মনে চেয়েছে করে ফেলেছে, তো এটাতে স্যালুট জানাই। সমস্যা যেখানে যে এই সরকারে ক্ষমতার বন্টন সঠিকভাবে হয়নি। ক্ষমতার বন্টন বলতে কি বোঝায়? ক্ষমতার বন্টনে আসলে কি হয়? ক্ষমতার বন্টনের মাধ্যমে আপনার হলো নিয়োগের বন্টন হয়, সম্পদের বন্টন হয় এবং প্রতিনিধিত্বের বন্টন হয়। এই সরকারে সেই প্রতিনিধিত্বের বন্টনটা হয়নি। যেটা প্রথম আমি ফাইন্ডিং করি যে কোন উপদেষ্টার বাড়ি কোন জায়গায়, এটা আমার আগে কেউ লিখেনি। যে এক মানে চট্টগ্রাম থেকে 13 জন উপদেষ্টা এসেছে, আমি বলার পরে সবাই বলছে। এটা আপনার হলো ব্যাখ্যা এরকম যে যোগ্য যদি থাকে তাহলে কি নেবে না? মানে এলাকা গুরুত্বপূর্ণ নাকি যোগ্য গুরুত্বপূর্ণ? আমি বলি যোগ্যতার মাপকাঠিতে অনেক যোগ্য মানুষ এখানে আসেনি। ঠিক আছে, এখানে অনেক যোগ্য মানুষ আসার মতো ছিল, তারা আসেনি, তারা আসেনি। এবং সুতরাং এটা বলার সুযোগ নাই যে যোগ্য মানুষ থাকলে কি এ, এক বিভাগ থেকে নেবে না, এটা সুযোগ নাই। এটা একটা অন্যায় হয়েছে, জুলুম হয়েছে। এর ফলে কি কি সমস্যা হবে? ওনারা যখন আরো ছোট ছোট নিয়োগ দিবে এই উপদেষ্টারাই, তখন তারাও ওইটা চট্টগ্রামকে বাছাই করবে। পিএস নিয়োগ দিবে, চট্টগ্রাম বাছাই করবে। 10 জন আপনার হলো মন্ত্রণালয়ে লোক নিয়োগ দিবে, সেগুলোকে নিজের এলাকা বাছাই করবে। এবং একজন উপদেষ্টাকে আমরা বললাম আপনার এখানে একজন পিএস নিয়োগ দিবে, আমাদের এখানে আহত একজন সহযোদ্ধা আছে, সে এখন সুস্থ, তাকে নেবেন? তো বলতেছে না, আমি এখানে এমন একজনকে নিতে যাচ্ছি যে আমার এলাকার এবং আমার ঘরে যেতে পারবে, আমার বেডরুমে যেতে পারবে। প্রিফারেন্স গুলো মানে দেখেন, ঠিক আছে? তো এর ফলে যেটা হবে, তারা যদি সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে তার নিজ এলাকার একটা রাস্তা করার চেষ্টা করবে, নিজ এলাকার ডেভেলপমেন্ট করার চেষ্টা করবে।
তাহলে যে এলাকা থেকে কোনো প্রতিনিধি আসবে না, সে এলাকাতে আপনার হলো সম্পদের বন্টনের ক্ষেত্রে বৈষম্য হবে। আমরা এই ভুলগুলো আবার চ্যালেঞ্জ করছি যে এটা ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না। আমার বিভাগের লোক আমি খুঁজে পাই না। রংপুর বিভাগে একবারে সবচেয়ে বড় ত্যাগটা মনে হয় রংপুর বিভাগ করেছে। এতগুলো মানুষ মারা গেছে। কোন সময়ে করেছে? যেই সময় আন্দোলন বন্ধ হয়ে গেছিল, 18 জুলাই। তখন এই যে ঢাকা বাড্ডাতে আমরা আন্দোলন করছি, আর রংপুরে হলো রংপুরের ভাইয়ের আন্দোলন করেছে। তো এই বিষয়গুলো আসলে অনেকগুলো বিষয়ে আমাদের অসন্তোষ তৈরি হয়েছে। বিদ্বেষ ছড়ানো গেলে অনেক বিদ্বেষ ছড়ানো যায়, ঠিক আছে। তারেক কিছু রহমান, কিছু জি তারেক রহমান যে জিনিসটা, এই যে একটা এলোমেলো অবস্থা, এটার জন্য কি রাজনৈতিক দলগুলোর অনৈক্য দায়ী নয়? যদি না না যে আন্দোলনের সাথে যে রাজনৈতিক দলগুলো জড়িত এবং দীর্ঘ 15 বছর ধরে এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, তারা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কাজে লাগানোর জন্য তারা কিন্তু একটা বিশাল মহিরুহ হিসাবে আমাদের মধ্যে আসছেন এবং তাদের দ্বারা আমরা অনেক কিছু করিয়ে নিতে পারি। এই তাদের কাছ দিয়ে তাদের দিয়ে আরো ভালোভাবে জনগণের চাহিদা মতো কাজ করানোর পদ্ধতি হতে পারত যে রাজনৈতিক দল, শীর্ষ রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা কোঅর্ডিনেটিং কমিটি থাকতো, যে প্রত্যেক সপ্তাহে একবার করে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সাথে বসতো এবং তাদের সাথে মত বিনিময় যদি তারা করতেন, তাহলে কিন্তু সেটা আরো ফলপ্রসূ হতো বলে আমার মনে হয়। তো আমি এই ব্যাপারে আবার তোমার জি কাছে আসবো, তোমার কাছে একটু আবার এটা এটা একটু নগদ একটু বলি। মানে বলো। এই সরকারের সাথে আমরা যারা আন্দোলনে অংশ নিয়েছি এবং আপনার হলো রাজনৈতিক দলগুলো, এই সরকারের সাথে বার্গেনিং মানে স্পেস খুবই কম। আমরা যে রাজনৈতিক দল হিসেবে আলোচনা করতে গেলাম, মাত্র 15-20 মিনিট সময় পেয়েছি পুরো দলের আলোচনা। এর মধ্যে অর্ধেক কথা বলেছে ইউনূস স্যারেরা, অর্ধেক কথা বলেছে আমরা। এইটুকুতে মানে বন্ধুত্ব হয় না, এইটুকুতে হয় না আসলে। আবার আমরা চোখে আঙ্গুল দিয়ে অনেক কিছু দেখাই দিচ্ছি, সেগুলো কাজ হচ্ছে না। এই যে মানে পাসপোর্ট অফিসের ডিজি নুরুল আলম এবং এডিজি সেলিনা বানু, এখানে মানে সে কারো না কারো আত্মীয় বা কিছু একটা, যে কারণে এত বড় ক্রাইম করার পরেও তাকে পরিবর্তন করা হচ্ছে না। আপনি এখানে রাজনৈতিক দলকে কিভাবে, এই কাজগুলো তো আমরা করছি না, আমরা তো এই অপরাধগুলো করছি না, এই অপরাধগুলো আমাদের আমি আসলে হস্তগত না, সেটা বলছিলাম না, আমি সেটা বলছিলাম না। ঠিক যেহেতু আছে। জনগণের স্টেক হোল্ডার হলেন রাজনৈতিক দলগুলো, আর আর যেটা বিষয় হলো অন্তর্বর্তীকালীন সরকার তো একটা বিপ্লবের ফসল। এই বিপ্লবের ফসল হিসেবে তারা দুটো দায়িত্ব পালন করছে একসাথে। যেটাকে যেটাকে একটা আমি আপনি বিপ্লব হিসেবে দেখছি, যেটাকে আমি আপনি বিপ্লব হিসেবে দেখছি, সেটাকে আপনারা অনেকে ক্ষমতার এনজয় হিসেবে দেখছে, ক্ষমতাকে উপভোগ করা হিসেবে দেখছে, এবং সে অনেকদিন ক্ষমতায় থাকতে চায়, এরকম একটা মানে এইরকম একটা অভিলাষ পর্যবেক্ষণ হচ্ছে। এগুলো হওয়ার কারণে রাজনৈতিক দলগুলোর সাথে বন্ধুত্বের জায়গাটা দূরত্ব তৈরি হচ্ছে। এই কথাবার্তাগুলো উপদেষ্টাদের বলা উচিত ছিল না। এগুলো বলার ফলে তারা নিজেরাই নিজেদেরকে বিপদে ফেলছে। আমরা আবার আসবো তারেক রহমান, তোমার কাছে আসবো। এই পর্যায়ে আমি মেজর আমিন আহমেদ আফসারি তোমাকে বলছি। মেজর আমিন আহমেদ আফসারি, মেজর আমিন আহমেদ আফসারি, আর ইউ রেডি? ওকে, মেজর আমিন আহমেদ আফসারি, এই আমাদের তারেক রহমান যে কথাগুলো বললেন, তাদের আশা এবং নিরাশা দুটো কিন্তু দোদুল্যমান আমি দেখতে পাচ্ছি তাদের কথাবার্তায়। আপনি তো একজন রাজনীতিবিদ, আপনি একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠাও করেছেন, বেশ কয়েকটা রাজনৈতিক দলের সাথে আপনি সংযুক্ত ছিলেন, কিংবা তুমি তো ওই কি কি সেটা ডক্টর কামাল হোসেনের যে দল, সেই দলের অন্যতম একজন ব্যক্তি ছিলে তুমি। তারপরে পরবর্তীতে আরেকটা দল করলে, গণ অধিকার পরিষদের সাথে তুমি ছিলে। তুমি তো রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তোমার ভিউটা আমরা জানতে চাচ্ছি এই ব্যাপারে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে অনুরোধ করব অনুষ্ঠানটিকে একটু শেয়ার করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। আপনারাও শুনুন, অন্যদেরকে শোনার সুযোগ করে দেন। ধন্যবাদ। প্লিজ মেজর আফসারি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই আমাকে পরিষ্কার শুনছেন। আজকে সবচেয়ে ভালো লাগছে যে 4 জন স্ক্রিনে যাদেরকে দেখা যাচ্ছে আমরা খুবই পরিচিত, একেবারে পরিচিত মুখ। এবং আমার সম্পর্কে কর্নেল হক যেভাবে বলেছে যে এটা আমার তৃতীয় দল, আসলে তৃতীয় দল না, আমার রাজনীতি শুরু হয়েছিল তথাকথিত হচ্ছে যেটা নিষিদ্ধ ছাত্র দল,
ছাত্রলীগ, সেখান থেকে আমার রাজনীতি শুরু হয়েছিল। তারপরে আর্মিতে গিয়েছিলাম, তারপর গণ ফোরামে এসেছিলাম, তারপরে গণ অধিকারে এসেছিলাম, তারপরে এখন আমরা কয়েকজন মিলে একটা সংস্কার পার্টি নামে একটা পার্টি চেষ্টা করছি। তার মানে তুমি এই তোমার এইখানে যে চারজন আমরা আছি, তারপরে আমার দেখা মতে তুমি কিন্তু সবচেয়ে অভিজ্ঞ একজন পলিটিশিয়ান। তুমি অনেক স্কুলে পড়ালেখা করেছো, অনেক কলেজে পড়ালেখা করেছো, আমি রাজনীতির স্কুল বলছি, স্কুল কলেজে। তুমি কিন্তু খুবই বিজ্ঞ একজন পলিটিশিয়ান। তো তোমার কাছ থেকে আমরা শুনতে চাই এই বর্তমান পরিস্থিতির সম্পর্কে বলো। পলিটিক্স বা রাজনীতি আছে কি? রাজনীতি কি শুধু পেশি শক্তি বা শোডাউন করার জন্য? রাজনীতি কি মানুষ মারার জন্য? রাজনীতি কি এক দল আরেক দলকে দোষারোপ করার জন্য? রাজনীতি কি কার কত ক্রেডিট আন্দোলনে সেটা প্রকাশ করার জন্য? রাজনীতি কি শুধুমাত্র এমপি মন্ত্রী হওয়ার জন্য? আমি আগে যে দুটো দল করেছি সেই দুটো দলে আমি গণতন্ত্র খুঁজে পাইনি। আমি কোন দলে আমি এখন পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র খুঁজে পাইনি। তবে যতটা শুনেছি জামাতে বোধহয় কিছুটা গণতান্ত্রিক ভাবে হয়, আমি ততটা জানি না, শুনেছি। কারণ ওই দলটির সাথে আমি সম্পৃক্ত না এবং আমার কোনো আগ্রহও নেই। এখন রাজনীতি আছে বলে আমি মনে করি না বাংলাদেশে। বাংলাদেশে স্বাধীন দেশের যে রাজনীতি, সেই রাজনীতির জন্ম এখন হয়নি। ৭১-এর আগের বঙ্গবন্ধু আর ৭১-এর পরের বঙ্গবন্ধু এক নয়। আমাদের ৭১-এর পরে আমরা যারা সংগ্রাম করেছিল, এখন আমি যদি বলি কর্নেল দিদেন কর্নেল ওসমানীর অধীনে যে রাষ্ট্র গঠন হওয়ার যে উৎপত্তি হয়েছিল, সেখান থেকে যে বিপ্লবীরা যারা ছিল তারা পরবর্তীতে দেশ পরিচালনার দায়িত্ব পায়নি। উড়ে এসে জুড়ে বসার মতো বঙ্গবন্ধু এসে দায়িত্ব নিলেন এবং নিয়ে রাজা হওয়ার চেষ্টা করলেন। এই যে ভুলটা হলো, সেই ভুলের জন্য আমরা দীর্ঘদিন সাফার করেছি। আবার ঠিক ২৪-এ এর এই বিজয়ের পরও যারা অ্যাকচুয়ালি বিজয়ের জন্য যুদ্ধ করেছিল, তাদের অধিকার, তাদের কথা বলা এবং তাদের সাথে যারা যোগ দিয়েছে, যারা দায়িত্ব পেয়েছে, তাদের মধ্যে একটা বড় গ্যাপ তৈরি হয়েছে, একেবারে ৭১-এর মতোই। তো ৭১-এ সাফার করেছি, এখনো হয়তো আমরা সাফার করব। তবে তারেক যে কথাগুলো বলেছে তার মধ্যে দু একটি কথা আমার খুব কানে লেগেছে। যেমন পদত্যাগ করলে কেউ এখন সরকার নড়বড়ে হয়ে যাবে, সরকারের প্রবলেম হবে। আই ডোন্ট থিঙ্ক সো। সরকারের তো সর্বোচ্চ যে পাওয়ারফুল ডক্টর ইউনূসের একটা স্টাফ অফিসারকে যেই দিন নিয়োগ দিয়েছে তারপরের দিনে তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই যে সরকার নড়বড়ে হয়ে যাবে, তার জন্য কি অযোগ্য লোকদের ভান্ডার তৈরি করতে হবে? বাংলাদেশে এই যে আমাকে একটু আগে বলা হলো অনেক যোগ্য, আমি মনে করি না যোগ্য, কিন্তু বাংলাদেশে বহু যোগ্য লোক আছে। বাংলাদেশের যোগ্যতার মূল্যায়ন হয় না, বাংলাদেশের পরিশ্রমের মূল্যায়ন হয় না, বাংলাদেশের ত্যাগের মূল্যায়ন হয় না, বাংলাদেশের সঠিক রক্তের সঠিক মূল্যায়ন হয় না। আমরা যদি আজকে যে ২৪ জন বা ২৬ জন হতে যাচ্ছে বোধহয়, যে উপদেষ্টারা বসে আছেন যে মসনদে বা চেয়ারে, দ্যাট চেয়ার আর ফ্লোটিং অন দ্য ব্লাড অফ মাট্রি। এই শহীদদের রক্তের উপরে ভেসে আছে এই চেয়ারগুলো, অথচ শহীদদের প্রতি কি সেই মর্যাদা দেওয়া হচ্ছে? আহতদের জন্য কি সেই, আমরা একটা যে ৮ তারিখে সরকার গঠনের পরে ২৪ তারিখে আমরা এই ৪০ পাতার একটা সাজেশন দিয়েছি। এখন তো ওনারা বলছেন কথা শুনবেন না, লিখিত দিতে হবে, দিয়েছি। তবে আসার কথা যে প্রথম 10টা দাবি আমরা করেছিলাম ছাত্রদেরকে নিয়ে, তার অধিকাংশ ওনারা মেনে নিয়েছেন, একেবারে ট্রাফিক পুলিশ তৈরি করা থেকে শুরু করে এবং আহতদের চিকিৎসা এবং সবকিছু ওখানে বলা আছে। পরবর্তীতে যে সংস্কারের কথাগুলো আমরা বলেছি যে 10টি ইয়ে করা দরকার কমিশন, পরে 6 থেকে 10টাও করেছেন ওনারা। কিন্তু এই যে 3 মাস সময় নিচ্ছেন সংস্কারের প্রাথমিক কাজ করতে, তারপরে হবে শুরু আলোচনা। এখন বাংলাদেশে যে 5 অগাস্টের পরে যে সংস্কারের চিন্তা করা হয়েছে, আমাদের এই সংস্কার পার্টি কিন্তু 24 সালের 7 জানুয়ারি ইলেকশন হওয়ার পরে 20 তারিখে এর জন্ম হয়েছে। আমরা ইলেকশনের আগে তৈরি ছিলাম, কিন্তু কিংস পার্টির দুর্নাম যাতে আমাদের গায়ে না থাকে সেই জন্য একটু লেটে করা হয়েছে। তবে এখন যে সরকার যেভাবে চলছে, এই সরকারকে আমি প্রথমেই বলেছিলাম এটা সোনার পাথর বাটি, এটা অসম্ভব বিষয়। না বিপ্লবী সরকার, না অভ্যুত্থানের সরকার, না একটা ইন্টারিম গভর্নমেন্ট শুধুমাত্র, না তত্ত্বাবধায়ক সরকার, এই এক অভূতপূর্ব সরকারের পাল্লায় আমরা পড়ে গিয়েছি।
তারপর এখন আমার মনে হয় এটা গোড়ায় গলদ সরকার, সরকারের শুরুতেই গলদ হয়েছে। আজকে আমি একটু দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই যে মাহফুজান আলম, তার আমি পরিষ্কার সাক্ষাৎকার শুনেছি যে এই সংস্কার এই ইয়ে দিয়েই শুরু করতে হবে, সংবিধান দিয়ে পুনর্লিখন করতে হবে, এর কোনো অর্থই নাই, এবং ভূমিকাও নতুন করে লিখতে হবে। অথচ এই ব্যক্তিটি আবার যেটা পচা, যেটা ফেলে দেওয়া, ছুঁড়ে ফেলে দেওয়ার মতো সংবিধান, তাকে রক্ষা করার জন্য শপথ নিলেন। এই সংবিধানের বাইরে যাবেন না, এইগুলোই তো শপথ দিয়েছে, এটাকে মূল্যায়ন করবেন। আবার ছবি নামিয়ে দিলেন, মানে যা ইচ্ছা তাই করা যাবে, কিন্তু তারেকের ভাষায় পদত্যাগ করা যাবে না। আমি খুব দুঃখ লাগে যে এত ত্যাগ, এত তিতিক্ষার পরে বাংলাদেশে যেভাবে রাজনীতি চলছে, এটাকে আমি রাজনীতি বলি না, এখন যা চলছে সরকার পরিচালনা করে, অনেকে এটা এনজিও গ্রাম সরকার বলে, এটা যে কি অভূতপূর্ব সরকার, এটাকে পদত্যাগ করে। এটা এর আগে আমাদের তত্ত্বাবধায়ক সরকার তো পুরো সরকার পদত্যাগ করে নতুন হয়েছিল, প্রথম অর্ধেক পদত্যাগ করেছিল, পরে আবার অর্ধেক তৈরি হয়েছিল, পরে পুরো সরকার পদত্যাগ করে নতুন করে সরকার হয়েছে। আমি মনে করি প্রয়োজনে 4-5 জন লোক আছে যারা এই আন্দোলন, এই বিপ্লবের সাথে, এই এর সাথে সামান্য হলেও সম্পৃক্ত ছিল, বাকি কেউ ছিল না। তারাও একেবারে উড়ে এসে জুড়ে বসার মতো, এবং তাও যদি যোগ্যতা থাকতো, আজকে এই কোটা আন্দোলনের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, তারেকের মতো লোক আজকে বলতেছে রংপুরের কোটা নাই, আমি কোটায় বিশ্বাসী না। বৈষম্য বিরোধীরা আজকে বৈষম্য তৈরি করছে, তাদের মধ্যে বৈষম্য তৈরি হচ্ছে, তাদের মধ্যে 3টা কমিটি করা হয়েছে, তাদের রাজনীতির, তারা কে কখন কিভাবে কোথায় যাচ্ছে কি বলছে, আমার কাছে কিং কর্তব্য বিমূঢ় এক সরকার, এক পরিস্থিতিতে যেন আমরা আছি। বিএনপি একটি বড় দল, বাংলাদেশের বড় দলগুলোই বড় বড় সমস্যা তৈরি করেছিল। আমি যে যুক্ত ফ্রন্ট এবং জাতীয় ঐক্য ফ্রন্টের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি বড় বড় দলগুলো কি করেছে আমি জানি, এবং একটা স্লোগানও দেওয়া হয়েছিল যে ধানের শীষ, নৌকা এবং ধানের শীষ 2 সাপের একই বিষ। প্রত্যেকটা স্লোগান ছিল খুব মূল্যবান। এখন মনে হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগ একসাথে হয়ে গেল ক্ষমতার জন্য খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না। আমার কাছে এখন মনে হচ্ছে তোমার দলের কি ভূমিকা রাখছো তুমি? তোমার যে একটা তোমার তো আমাদের দলটা প্রাথমিক পর্যায়ে আমরা ছিলাম 7 জানুয়ারি, সরি 20 জানুয়ারি, আগামী 20 জানুয়ারি থেকে আমরা একটা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার কথা, ওই অবস্থায় আছি আমরা। যেহেতু এবং রেজিস্ট্রেশনের যে বা নিবন্ধনের যে পদ্ধতি, সেইখানে আমরা যেতে পারিনি, যদিও গণ অধিকারের নিবন্ধনে আমি খুব সক্রিয়ভাবে কাজ করেছি, তারেক জানে, এবং অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, মেধা দিয়ে সব জায়গায় আমি কাজ করেছি, ওখান থেকে অভিজ্ঞতা আমি পেয়েছি আমার গঠনতন্ত্রের জন্য। কিন্তু আমরা কি তোমার কাছ থেকে এটা আশা করতে পারি না, তুমি যে দলগুলোর সাথে জড়িত ছিলে সবগুলো দল নিয়ে একটা যদি এখন একটা শক্তিশালী জোট গড়ে তোলো, তুমি যে জোটটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করবে, কেননা এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা এবং সফলতার সাথে কিন্তু এদেশের ভাগ্য জড়িত, এই ভাগ্য জড়িত, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারেক ঠিকই বলেছে, যদি একটা ছিদ্র শুরু হয়, এই ছিদ্র দিয়ে কিন্তু সব পানি পড়ে যাবে। তো এটা আমি তার সাথে একমত। তো তোমরা এই সরকারকে সহযোগিতা করার পরিবর্তে যদি তোমরা শুধু সমালোচনা করে যাও, তাহলে সরকার কাজ করবে কেমনে? একজন রাজনীতিবিদ হিসাবে তোমার কাছ থেকে জানতে চাই। আমি মনে করি এই সমালোচনাও সহযোগিতা করা, সমালোচনা শুধু সমালোচনা করার জন্য নয়। ডক্টর ইউনূস বলেছেন প্রাণ খুলে সমালোচনা করুন, চিঠি লিখুন প্রতি মাসে, আমরা লিখছি, আমরা বলছি। এবং খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনি বলেছেন যে নতুন একটা জোট তৈরি করা যায় কিনা, এবং আমরা ওঠার চেষ্টা করছি, কার্যক্রম চলছে। শুধু আমি না, আমি স্পষ্টভাবে বলতে চাই, নতুন জোট, নতুন আরো দল এই নির্বাচনের আগে হবেই। এবং এই নতুন দলে যদি 5ই আগস্টের আগের বিএনপি, 5ই আগস্টের আগের জাতীয় পার্টি, 5ই আগস্টের আগের অন্যান্য দলগুলোর মধ্যে যদি সংস্কার না হয়, তাহলে আমাদের এই রাজনীতি অর্থবহ হবে না। তবে তারেক জিয়াকে আমি দেখেছি যে 5ই আগস্টের আগে উনি যেভাবে কথা বলতেন, ওনার কথার মধ্যে আমার পরিবর্তন আমি লক্ষ্য করেছি, এবং ওনার কথার সাথে টিউন করতে পারছে না ওই দলের অধিকাংশ লোক। প্রায় 2000-এর উপরে বহিষ্কার করতে হয়েছে আমার এলাকায়, বিশেষ করে গাজীপুরে, এবং আমি ঢাকায় যেখানে থাকি। আমি ওই যুব লীগ যা করেছে, আর এখন যুব দল তার ব্যতিক্রম কিছু করছে আমি দেখতে পাচ্ছি না। তো সুতরাং এই সংস্কার যদি দলের মধ্যে না হয়, সংস্কার যদি ব্যক্তির মধ্যে না হয়, ওই এই 24 জন 26 জন লোক একটা সংস্কারের প্যাকেট আমাদের হাতে এনে তুলে দিবে,
আমি এই আশা করি না, এবং দিলেও পরবর্তীতে রাজনীতিবিদরা ওটা আবার ছুঁড়ে ফেলে দিতে পারে তার ইঙ্গিতও আমরা পাচ্ছি। তো সুতরাং আবার এই সরকার বলেছে আমরা এই সংস্কার করব, সংস্কার প্র্যাকটিস করব এবং এটা নিশ্চিত করে তারপরে যাব। অনেক ধন্যবাদ মেজর আফসারি। লাইনটা শেষ করছি এইভাবে, এটা অভূতপূর্ব শব্দ বাংলাদেশের রাজনীতিতে ঘোরপাক খাচ্ছে, তার নাম হলো যৌক্তিক সময়। এই যৌক্তিক সময়ের অর্থ কি না বলছে সরকার, না বলছে কোনো বৃহৎ দল, বড় বড় দল যারা দাবি করে তারাও যৌক্তিক সময়ের কোনো সংজ্ঞা দিতে পারছে না। এটা হলো ওই যে রাজনীতিতে শেষ কথা নেই বলে যে ভুয়া রাজনীতি করা হয়, মানুষকে ধোকা দেওয়া হয়, অনেকটা ওই রকমই আমরা ধোকার রাজনীতিতে এখনো আছি, মানুষকে বোকা বানানোর জন্য। কিন্তু রাজনীতিবিদরা বোঝেন না যে মানুষ কখনো, বাংলাদেশের মানুষ জনগণ কখনোই ভুল করে নাই, যত ভুল করেছে রাজনীতিবিদরা ভুল করেছে। এই যে তারেককে যখন আমি একটু আগে আলোচনায় শুনতেছিলাম, এই সরকার গঠনের আগে যতগুলো রাজনৈতিক দলদের ডাকা সম্ভব হয়েছিল ডেকেছিল, শুধুমাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের ডাকেনি। এটা প্রশ্নও করা হয়েছিল সেনাপ্রধানকে, কেন ডাকা হলো না? বললো যে এখানে ওই প্রফেসর সাহেব আছেন, উনি ওনাদের প্রতিনিধি, তাৎক্ষণিকভাবে বলেছে। সেখানে আলোচনা হয়েছিল কি ধরনের সরকার হবে, সেখানে জাতীয় সরকারেরও বাধা হয়েছে, বিপ্লবী সরকারেরও বাধা হয়েছে, এবং সকল ভালো কাজের বাধার মধ্যে যদি রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো থাকে এবং পরবর্তীতে বলে আমরা কিছুই জানি না, তাহলে তো ওই আলোচনা করবে, তখন বলবে আপনারা চিঠি দেন, আপনাদের সাথে আলোচনা করে তো লাভ হচ্ছে না। তো রাজনৈতিক দলের সুযোগ ছিল তারা কি ধরনের সরকার চায় সেই পরামর্শ করার সুযোগ দেওয়া হয়েছিল, সেনাপ্রধান দিয়েছিলেন, সেখানে ফলপ্রসূ কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। সবাইকে মেজর আফসারি, তোমার এই যৌক্তিক শব্দটার ব্যাখ্যা এখন আমরা শুনবো। বুদ্ধিজীবী, আমাদের বুদ্ধিজীবী মেজর, সামরিক বাহিনীর একজন বুদ্ধিজীবী হিসেবে পরিচিত মেজর আশরাফুজ্জামানের কাছে, যেহেতু তুমি যৌক্তিক সময়ের ব্যাখ্যা খুঁজে পেলে না কোথাও, ডেফিনেটলি ইন্টেলেকচুয়াল ইজ গোয়িং টু গিভ ইউ দ্য মিনিং অফ দ্যাট। প্লিজ মেজর আশরাফুজ্জামান, তুমি আনমিউট করে নাও, একটু আনমিউট করে নাও। আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আর সহ উপস্থাপক এবং সহ আলোচকদেরকে সালাম জানাচ্ছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বিশেষ কৃতজ্ঞতা। এই এত যোগগুলোকের মাঝখানে আমি নিজেকে খুব অপাঙ্ক্তেয় মনে হচ্ছে। তবে শুরু করছি আমি যৌক্তিক সময়। স্ট্যাটিস্টিক্সে অর্থাৎ পরিসংখ্যানে একটা টার্ম ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ওপেন এন্ডেড আর ক্লোজ এন্ডেড। তো আমার কাছে এই যৌক্তিক সময়টা খুব অযৌক্তিক মনে হয়নি এই কারণে, কারণ সরকার এ পর্যন্ত যে 10টা কমিটি করেছে তাদের মূল্যায়নের পরিপ্রেক্ষিতে বাকি কার্যক্রম করা সম্ভব। আর এত বেশি জঞ্জাল চারিদিকে সর্বস্তরে, সেই জঞ্জাল সরিয়ে সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করা খুবই দুঃসাধ্য। আমরা বলার ক্ষেত্রে অনেক কিছু বলতে পারি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কারো কাছে কোনো প্রত্যাশা করার আগে বা সময়ে আমি চিন্তা করি আমি ওই জায়গায় থাকলে আমি কি করতে পারতাম। তবে এটা আমাদের কালচারে একেবারেই এই ধরনের প্রশ্ন করার সুযোগ নাই। সব দোষ হচ্ছে অন্যজনের, সব ব্যর্থতা অন্যজনের, আমাদের কোনো ব্যর্থতা নেই। এইটা একটা রেখে আমি একটা ছোট্ট তারেক সাহেবকে আমি ব্যক্তিগতভাবে খুব কৃতজ্ঞ ওনার কাছে। ওনার মতো মানুষগুলো পথে ঘাটে যেভাবে আন্দোলনের সময় সামনে থেকেছেন, এটা নজিরবিহীন, এবং এই ধরনের ত্যাগী মানুষের সংখ্যা আমাদের সমাজে কম। এবং তারেক সাহেবের এই কথা, ওনার এই কার্যক্রম এবং তৎপরবর্তীতে যে অবস্থা, সেটা দেখে আমার মনে হয়েছে, এক রাজা বললেন যে সব পুকুর আমার সকালবেলা আমি দেখতে চাই যে পুকুর দুধে ভরে গেছে। তো লোকজন খুব চালাক, তারা কি করলো, ওই প্রত্যেকে এক বালতি করে পানি নিয়ে গেল। সবাই কাজ করার ফলে শেষে দেখা গেল যে পুকুর আর দুধে ভরলো না, পানিতেই ভরে গেল।
তো আমাদের এখানে বেশিরভাগ কিছু অন্যজন কি করছে সেটা দেখি, তারপরে আমারটা দেখা যাবে। তো আমি আমাদের জনগোষ্ঠীর যে সার্বিক মূল্যায়নে আমি খুব উঁচু পর্যায়ে মূল্যায়ন করতে পারি না। মেজর আফসারিকে ধন্যবাদ আমাদের সম্পর্কে এত ভালো মূল্যায়ন দেওয়ার জন্য। আমরা ভুল করি এবং আমাদের ভুলের সমষ্টিগতভাবে আমরা অনেক ভুল করি। কোনো একজন বিদেশি আমাদের সম্পর্কে একটা মূল্যায়ন করেছিলেন যে আমরা জাতিগোষ্ঠী হিসাবে ব্যক্তি পর্যায়ে ভীতু, কিন্তু সম্মিলিতভাবে আমরা খুব নিষ্ঠুর। আমার কাছে এই মূল্যায়নটা খুব অবমূল্যায়ন মনে হয় না, অতিকথন মনে হয় না। আচ্ছা, এখন আপনারা এটা খেয়াল করে দেখছেন যে প্রফেসর ইউনূস তার টিম, কোনো সন্দেহ নেই ওনার টিম আরো ভালো হতে পারত। ওনার টিমে যারা বিপ্লবে অংশগ্রহণ করছে তাদের সংখ্যা আরো বেশি হতে পারত, কিন্তু সেটা হয়নি। এবং ওনার যেটা সবচেয়ে বড় সমস্যা বর্তমান সরকারের আমার মূল্যায়নে, সেটা হচ্ছে দেশটাকে এমন অবস্থায় রেখে গেছে। দেখেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পর্যন্ত পালায় গেছে, পুলিশ পালায় গেছে, মিলিটারির লোক পালায় গেছে। আপনি আর 300 সংসদ সদস্যই পলাতক, এবং 2-1 জন ধরা পড়েছে, কিন্তু তারা তো প্রথমে বিচারক পালায় গেছে। চিন্তা করেন কোন অবস্থায় দেশকে রেখে গেছে। আর অর্থনীতির যে কি অবস্থা করেছে সেটা আমরা কিছুটা হলেও অনুমান করতে পারছি। তবে বর্তমানে সরকার অর্থনীতিকে একটা পর্যায়ে আনার জন্য চেষ্টা করছেন, এবং এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন সেই সমস্ত শ্রমিক যারা বিদেশে দিন রাত পরিশ্রম করছে, অল্প বেতন পাচ্ছে, কিন্তু তাদের টাকাটা ব্যাংকের মাধ্যমে পাঠাচ্ছে। তো তার ফলে আমাদের বৈদেশিক মুদ্রার যে সংকট ছিল সেটা অনেকাংশে একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে গেছে। আমি দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন আমার অর্থনীতিকে একটা পর্যায়ে নিতে, স্থিতিশীল পর্যায়ে নিতে আরো 2 থেকে 3 বছর সময় লাগবে। তো দেখেন, অর্থনীতির এই অবস্থা, কাজেই সরকারের কাছ থেকে প্রত্যাশার ক্ষেত্রে আমাদের আশাকে একটু সীমিত করতে হবে এবং তাদের কাজের ভালো কাজগুলোকে তারিফ করতে হবে, এবং যে কাজের উন্নতি দরকার সেই জায়গায় তাদেরকে সেটা বলতে হবে। আমাদের হচ্ছে সমালোচনা, যদি এটা সমাস করা যায়, সমযোগ আলোচনা। এখন আমাদের এখানে সেই সমযোগ আলোচনা না করে শুধু অসম আলোচনা হচ্ছে, শুধুই খারাপ দিক, সবকিছু খারাপ। এটা কিন্তু আমাদের জাতীয় চরিত্রের একটা অংশ, শুধু এই ক্ষেত্রেই না। মানে যারা সরকারের সাথে নাই, যারা সরকারের সাথে আছে তারা যে সবকিছু ভালো। যেমন এটার সবচেয়ে বড় উদাহরণ পাওয়া যায় যখন এই যে বাজেট ঘোষণা হয়, বাজেট ঘোষণা শেষ হয় নাই তার আগেই রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে একদল বলে যে জনবিরোধীর বাজেট, আর এক দল বলে কি সুষম বাজেট। তো এইটা আমাদের চরিত্রের বৈপরীত্যের একটা পরিমাপক, এটা আমার মনে হয়। তো এখন আমি দেখেন, আমি আমাদের শুধু আমরা যে আলোচনা করছি শুধু দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলছি। আমরা কি একবার নিজেদের প্রশ্ন করি যে এই দেশের এই পর্যায়ে আসতে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রত্যক্ষ পরোক্ষ কি ধরনের ইন্ধন ছিল? এই প্রশ্ন করছি না, বলছি না। তার ফলে হচ্ছে আমাদের ওই অনেকটা অরেকৃত সীমান্তের মতোই। আপনার মনে আছে যে মেজর জলিলের লেখাটা বইতে অরেকৃত স্বাধীনতাই পরাধীনতা। তো আমাদের স্বাধীনতা, আমরা কি এই বিপ্লবের পরে আমাদের জনগোষ্ঠীকে আমাদের অন্যান্য দেশের মাধ্যমে বা আমাদেরকে যারা ক্ষতি করেছে, দেশকে এই পর্যায়ে নিয়ে গেছে, তাদের সম্পর্কে বলতে শুনেছি? শুধু কালে ভদ্রে 2-1 জন বলে ভারত। আর ভারতের এমন একটা অবস্থান, ভারত হচ্ছে ভাসুর, তার নাম নেওয়া যাবে না, সব লুকায় ছাপায় বলা, মানে যত কম বলা যায়। গতদিনে একটা পেপারে ছবি দেখলাম, পেপারে না, ইউটিউবে দেখলাম, একজন
প্রাক্তন মন্ত্রী, একটা দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আসীন, উনি ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে যেভাবে কথা বলছেন, ভাবটা আমার যেন রাজা প্রজার ভাব। তো এই জনপদের মানুষদের স্বকীয়তা ফেরত আনার জন্য, আমাদেরকে স্বাধীন রাষ্ট্রের পরিচয়টা ধরে রাখার জন্য, নতুন করে স্বাধীন যে হয়েছি সেটা পরিচয় করার জন্য এই সমস্ত অনুষঙ্গগুলো মানুষকে জানার দরকার এবং কথা বলার দরকার, এবং তার মাধ্যমে সরকারও লাভবান হবে এবং সেটা আমাদের সামগ্রিকভাবে আমাদের দেশের জন্যই ভালো হবে। আরেকটা জিনিস দেখেন, আমরা এই কথাটা কয়জন বলছি যে আমাদের জনগোষ্ঠীর যে 6 থেকে 7 ভাগ হচ্ছে হিন্দু জনগোষ্ঠী, কিন্তু গত সরকারের আমলে এই জনগোষ্ঠী কত পার্সেন্ট চাকরি পেয়েছে এবং তারা কত গুরুত্বপূর্ণ পদে ছিল, এবং তারাই বিভিন্নভাবে পতিত সরকার এবং বিদেশি শক্তির একটা সহায়ক হিসেবে কাজ করছে, এখনো আছে। আরেকটা জিনিস হচ্ছে, আমি বলি একটু বিবেচনা করার জন্য, অন্য সমালোচনা করার আগে আমি অনুরোধ করবো সবাইকে বিবেচনা করার জন্য, সেটা হচ্ছে উপদেষ্টা মন্ডলীর তে কয়জন বিপ্লবের সরাসরি অংশগ্রহণ করার লোক আছে দেখেন। হ্যাঁ, অর্থনীতি বিপ্লব যারা করেছে তাদের অনেকের পক্ষে অর্থনীতির মূল্যায়ন, এখন আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি হোসেন মনসুরের জায়গায় অন্য জায়গায় বসাই দিই তাহলে সেটা তাদের জন্য হবে না, কিন্তু অন্যান্য যেগুলো খাত আছে টেকনিক্যাল সাইড বাদ দিয়ে নন টেকনিক্যাল সাইড যেগুলো আছে সেগুলোতে বিপ্লবের যারা ধারক বাহক তাদেরকে লাগানো উচিত ছিল। আমি গত দিনে বোধহয় একজন আমার সাথে আলোচনা ক্রমে বলছিলেন যে 1917 সালে রুশ বিপ্লবের পর সেই বিপ্লবে যারা অংশগ্রহণ করছে তারাই দায়িত্বে ছিল। আপনি অন্যান্য দেশে যারা বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় পরিবর্তন হয়েছে তারাই মূল দায়িত্বে ছিল। হ্যাঁ, প্রফেসর ইউনূসের কিন্তু সরাসরি সরজমিনে না থাকলেও কিন্তু বিগত সরকার তাকে যেভাবে হেনস্থা করার চেষ্টা করেছে এবং তার আন্তর্জাতিক পরিচিতি অবস্থান, এটা আমাদের জন্য বিরাট একটা সহায়ক শক্তি। কিন্তু এটা বাদ দিয়ে বাকিগুলো আমরা কি করতে পারতাম না, করা হয়নি। আমরা কিন্তু এই লাইনে কথা কম বলছি। আমরা মনে রাখতে হবে যে এই যে সরকার বর্তমানে আছে সেই সরকার যদি ফেল করে তাহলে মনে করেন আমাদের অবস্থা খুব ভালো হবে না। খেয়াল করেন 16 ডিসেম্বরে আমরা বিজয় লাভ করেছিলাম, তারপরে কি আমরা দেশ গড়তে পেরেছি? পারিনি। 1990 সালে 75 পরবর্তীতে একটা স্বল্প সময়ের জন্য একটা সরকার আসছিল এবং তারা মনে হয় যে অনেকের চাইতে অনেক ভালো কাজ করেছিল। তারপরে আসলো 82 সালের এরশাদ সাহেবের সরকার। সেই সরকারের শেষের দিকে কি অবস্থা হয়েছিল আপনারা জানেন। 1990 সালে সরকার পরিবর্তন হলো, বিরাট প্রত্যাশা তৈরি হলো না কিছু। আবার 2008 সালে যখন নতুন সরকার আসলো, আওয়ামী লীগ সরকার নির্বাচিত হলো বিপুল ভোটে, তখন মনে হচ্ছিল একটা পরিবর্তন হবে, কিন্তু হলো না। এখন 2024 যদি হয় তাহলে দেখেন আমাদের দুইটা প্রজন্ম, একটা প্রজন্মকে ধরা হয় 20 থেকে 25 বছর হিসাবে, তাহলে এই 40 বছর অর্থাৎ দুইটা প্রজন্ম এই পরিবর্তনগুলো যে প্রত্যাশার থেকে তারা বিচ্যুতি হচ্ছে, তার মানে হতাশা বেড়ে যাবে। সুতরাং এই জনগোষ্ঠীকে আগায় নিয়ে যাওয়া বড়ই কঠিন হবে। আমি অনেক কথা বলে ফেলেছি, আপনাদেরকে ধন্যবাদ। উপস্থাপক আমাকে কোনো বাধা বিঘ্ন ছাড়াই কথা বলার সুযোগ দিয়েছেন, আপনাকে মোবারকবাদ। অন্য যারা আলোচনা, বুদ্ধিজীবী মেজর আশরাফুজ্জামান, you are intellectually you have given all the answers, thank you very much. আমরা এই মুহূর্তে আমাদের তিনজন সুবক্তা এবং সুপরিচিত ব্যক্তি কথা শুনেছে মনোযোগ দিয়ে। মুস্তাসিম ফুয়াদ একদম প্রত্যন্ত এক অঞ্চল থেকে, নওগাঁর, সে শুনছিল এবং সে তোমাদের কথা শোনার পর এখন কিছু কথা বলতে চায়। ফুয়াদ, ফ্লোর ইজ ইয়ার্স। খুব সংক্ষেপে বলতে হবে, রাত অনেক হয়ে গেছে, মধ্যরাত, আমরা অনুষ্ঠান শেষ করে দেব। ফুয়াদ, আনমিউট করে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।
অনেকে অনেক কথা বলেছেন, সকলের সাথে সকলের মতামত নাও মিলতে পারে, সেজন্য কিন্তু আলোচনা করতে গেলে এক একজনের এক এক রকম মতামত থাকবে, এটা স্বাভাবিক। এবং কোনো একটা দায়িত্বে গেলে তাদের চামড়া একটু মোটা হতে হয়, যে কোনো কথা সহ্য করার শক্তি থাকতে হয়। আপনি দেখুন মানে একটা পরিস্থিতিতে মানুষ কতটুকু প্রাপ্য নিয়ে, কতটুকু চাহিদা নিয়ে মানুষ বন্দুকের সামনে যে বুক পেতে দেয়, কতটুকু চাহিদা নিয়ে মানুষ মৃত্যুকেও পরোয়া করে না। এর থেকে আপনি কত আর বেশি চান? সেই হাজার হাজার মানুষের মৃত্যুর উপর দিয়ে আসা সরকার, তাদের কাছে মানুষের প্রত্যাশা চাহিদা একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এবং রাজনৈতিক দলের সদস্য যারা আছেন, রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ যারা আছেন, তারা রাজনৈতিক একটা চাপ থেকে, রাজনৈতিক একটা দৃষ্টিকোণ থেকে কথা বলবে, কিন্তু আমি সাধারণ জনগণের ভাষায় কথা বলতে প্রত্যাশা করি, ভালোবাসি। ছাত্র জনতার বিপ্লবের প্রধান উদ্দেশ্য ছিল দেশের মানুষ সার্বিক মুক্তি পাবে, দেশের মানুষ ভোটের অধিকার পাবে, দেশের মানুষ তাদের অধিকার পাবে। কিন্তু সে অধিকার কতটুকু পেয়েছে? দেশের যে আওয়ামী লীগ এত বছর জনগণের উপর নির্যাতন করেছে, অত্যাচার করেছে, এখন পর্যন্ত সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না, সেটা নিয়ে কাজ করা হলো না। চপ্পুকে নিষিদ্ধ করার দাবি তোলা হলো, কিন্তু একদল যে সেখানে বাধা দিল। এত অস্থিতিশীলতা কেন? যখনই মানুষ কষ্ট করে, সেই কষ্টের প্রতিদান দেশের মানুষ পাচ্ছে না কেন? সেই কাজ 47 থেকে দেখুন, দেশের মানুষ শ্রম দিয়ে আসছে, কিন্তু তার কোনো মূল্যায়ন পাচ্ছে না। রাজনৈতিক নেতৃত্ববৃন্দরাও শ্রম দিচ্ছে, কিন্তু তাদের পেছনে তাদের শ্রমের সাধারণ মানুষের কষ্টটা একটু বেশি, কিন্তু তারা তার উপযুক্ত মূল্যায়ন পাচ্ছে না। এবং বর্তমান যে উপদেষ্টা এসেছে, তারা আমাদের মন থেকে, আমাদের কষ্টের দ্বারা অর্জিত এই উপদেষ্টা পরিষদ, কিন্তু তাদের সেখানে কিছু অসংলগ্ন অগোছালো কর্মকাণ্ড হচ্ছে, সেগুলো আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। সেখানে কিছুদিন আগে যে উপদেষ্টারা নিয়োগ হয়েছে, তাদের মধ্যে অধিকাংশই বিগত সরকারের সময়ও তাদের মোসাহেবি করেছে, চাটুকারিতা করেছে, সেগুলো আমাদের জন্য অত্যন্ত লজ্জার। এবং একজন এমন ব্যক্তি যিনি জুলাই বিপ্লবের মামলার আসামি, এবং এমন ব্যক্তিরা মদত পাচ্ছে, পাসপোর্ট পাচ্ছে, যারা সাধারণ জনগণের ধিকৃত। কিন্তু এর পূর্বের অবস্থাটা আপনাকে দেখতে হবে। বিগত বক্তারাও বলেছে যে প্রত্যেকটা সেক্টরে, বাইতুল মুকাদ্দাস, দেশের সর্বোচ্চ মসজিদের ইমাম, সেও পর্যন্ত পালাতে বাধ্য হয়। কোন পরিস্থিতি নেওয়া হয়েছে? কিন্তু সেই পরিস্থিতি উত্তরণের জন্য পদক্ষেপ আমরা কতটুকু দেখতে পাচ্ছি? উচ্চ পর্যায়ে আপনারা দেখছেন, কিন্তু সাধারণ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে তো দেখতে হবে। সেখানে চাঁদাবাজ পরিবর্তন হয়েছে, ছাত্রলীগের হাতে ছিল, ছাত্রলীগের হাত থেকে ছাত্র দলের হাতে গিয়েছে। তাহলে এখানে কোথায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে? এগুলো আপনাদের দেখতে হবে। মানুষের কষ্ট বুঝতে না পারলে তো হবে না। এবং বিগত সরকার বলে তিশা, সেও 1 টাকা হাসিনার মুদিব সিনেমা অভিনেত্রী ছিল, তার স্বামী হলো উপদেষ্টা। যিনি লিখেছিল 2013 সালে হাজার হাজার নিরীহ আলেমকে হত্যা করার পর লিখেছিল 10 মিনিটে শাহবাগীদের, 10 মিনিটে মোল্লাদের চত্বর ছাপ। তারপরে ধানমন্ডিতে 32 নাম্বার বাড়ি নিয়ে তার অসংখ্য বারবার জ্বলে। এবং বর্তমানে একটি সংখ্যাগরিষ্ঠ নেতারা, একজন যে রাষ্ট্র আমাদের সব সময় অপকার চেয়েছে, কখনো আমাদের ভালো চায়নি, আমাদের প্রত্যেকটা সেক্টরে ছোট করে রাখার চেষ্টা করেছে, সেই রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে যে মাথা ঝুঁকিয়ে কথা বলে। এবং সেই দল, সেই সংখ্যাগরিষ্ঠ শক্তির একজন ব্যক্তি দেশের ফ্যাসিস্টের মূল তালিকা শক্তি যাকে মনে করে, তাকে বলে তার ছবি সরানো ঠিক হয়নি। তাদের এত কষ্ট কেন? সংবিধান 2013 সালের প্রথম আলোতে একটা রিপোর্টে মির্জা ফখরুল সাহেব সরাসরি বলেছিল, এই সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে জনগণের সংবিধান প্রণয়ন করুন। পরবর্তীতে আবার তাদের দলেরই একজন শীর্ষ পর্যায়ের নেতা বললেন যে সংবিধান কোনো রাপ খাতা নয়। এটা নিয়ে তাদের এত অসংলগ্ন কথা কেন? এগুলোর জবাব দেশের মানুষ জানতে চায়। এবং সেই ফারুকই বলেছিল ভারতে ইলিশ পাঠালে খুশি হতেন। তাহলে ভারতের লেসমেন্ট ছাড়াই এবার নতুন করে ঢুকতেছে। বিগত আওয়ামী লীগ সরকারকে আমরা ভাবতাম শুধু ভারতের চাটুকারিতা করে, মোসাহেবিতা করে, সেজন্য আমাদের যারা বিরোধী শক্তিতে ছিল তারা বিরোধিতা করে কি রাজনীতির চেষ্টা করতো। সেই সংখ্যাগরিষ্ঠ শক্তিকে তারা বারবার বলতো তাদের নেত্রী অসুস্থ, তার বিদেশে পাঠানো দরকার, এই সমস্ত নিয়ে তারা রাজনীতি করতে। তাহলে এটা কি শুধু রাজনৈতিক উদ্দেশ্য ছিল? দেশের মানুষ আর জানতে চায়, কারণ এই সরকার আমাদের হৃদয় সরকার, এবং এর কাছে প্রশ্ন করার অধিকার আমাদের থাকা উচিত। জবাবদিহিতামূলক ব্যবস্থাই হচ্ছে জনগণের কাছে প্রত্যাশিত একটি ব্যবস্থা। যদি জবাবদিহিতামূলক ব্যবস্থা না থাকে, হ্যাঁ, বিগত বক্তা একটা কথা বলেছে যে আমি কতটুকু করতে পারতাম, এটুকু আমাদের ভাবা উচিত। কিন্তু যিনারা হয়েছে, আমরা তাদেরকে যোগ্য। আমাদের সময় কম, এখন মধ্যরাত, এখন জানো, এখন রাত অনেক দীর্ঘ, 5টার সময় সন্ধ্যা হয়েছে, এখন রাত 12টা বাজে। সুতরাং তোমাকে আমরা এখানেই থামিয়ে দিচ্ছি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে সুধী মণ্ডলী, আমরা সবার কাছ থেকে 2 মিনিট করে আমাদের অনুষ্ঠান কথা শুনে আজকে অনুষ্ঠান শেষ করে দিব। মোহাম্মদ তারেক রহমান, লাস্ট
আমরা তোমার উপদেশ শুনবো, আমাদের বর্তমানে করণীয় কি? উই লাইক টু হিয়ার ফ্রম ইউ, প্লিজ। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার আমাদের এই গণ অভ্যুত্থানে আমাদের আমরা তো আন্দোলন করার সময় যারা রাজনৈতিক কর্মী ছিলাম তারাও অংশ নিয়েছি, ছাত্ররাও অংশ নিয়েছি বিভিন্ন ক্ষেত্রে, এবং ক্ষেত্র বিশেষে যারা রাজনৈতিক সংগঠনের অভিজ্ঞ মানুষগুলো ছিল তারা বিভিন্ন লড়াইয়ের ক্ষেত্রে, মারামারির ক্ষেত্রে, প্রতিরোধের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যেমন ছাত্র শিবিরের একটা ছেলে বা ছাত্র দলের একটা ছেলে যে প্রজ্ঞা থেকে ছাত্রলীগকে প্রতিহত করেছে, একজন সাধারণ ছাত্র সেই প্রতিহত করার স্কিল জানার কথা না, সেই সাহসিকতাও থাকার কথা না। তো আমরা এই লড়াইটা আমরা একসঙ্গে করলাম। এখান থেকে ভাঙ্গনটা হলো কিভাবে? এখান থেকে ভাঙ্গনটা হলো যখন আপনার হলো এই রাজনৈতিক বড় অবদানকে অস্বীকার করা শুরু হলো, যে আমরা ছাত্ররা, আমরা এই ধরনের বারবার বিভিন্ন ধরনের ক্রেডিট বিষয়ে মানুষ তো মানে মুখ দিয়ে পুরা কথা বলতে হয় না, একটু বললেই পুরা কথা বুঝে ফেলে, ঠিক আছে? তখন থেকে এই রাজনৈতিক শক্তি এবং ছাত্রদের মধ্যে, ছাত্রদের না বেসিক্যালি আপনার হলো যারা পাওয়ারটাকে এনজয় করছে, এই সরকারের ক্ষমতাকে এনজয় করছে, হ্যাঁ, ওই অংশের সঙ্গে রাজনৈতিক মতের সঙ্গে। এবং এটা কেন হইলো? ওই মানে ওই পাওয়ারটাকে এনজয় করছে যে অংশটুকু, তারা তো যখন তাকে এনজয় করছে তখন তারাও রাজনীতিবিদ হয়ে গেছে, তখন তারাও রাজনীতির অংশ হয়ে গেছে, এবং ওই রাজনীতির সঙ্গে প্রচলিত রাজনীতির একটা বিরোধ হচ্ছে। এখানে বিরোধটা আরো শক্তিশালী কিভাবে হচ্ছে? যে তারা আপনার হলো দীর্ঘ সময় থাকার একটা ম্যান্ডেট চাচ্ছে, এবং তারা নিজেদেরকে সবার প্রতিনিধি বলে দাবি করছে। হ্যাঁ, তারা তো মানে সবার প্রতিনিধি না, সবার প্রতিনিধি কখনোই মানে তারা না, কারণ এখানে অনেকগুলো রাজনৈতিক মত আছে, লক্ষ লক্ষ ছেলে পেলে ছাত্র শিবির করে, ছাত্র দল করে, অনেক বাম সংগঠন করে, অনেক ডানপন্থী সংগঠন করে, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন করে, অনেক ধরনের মতামত আছে। তো তারা কি রাষ্ট্রের অংশ না? তাদের মধ্যে কি ছাত্র নাই? তো তারা যখন থেকে ক্ষমতার অংশ হয়ে আলাদা রাজনৈতিক আপনার হলো একটা পজিশন দাঁড় করানোর চেষ্টা করছে, তখন এই রাজনীতির সাথে প্রচলিত রাজনীতির একটা বিরোধ হচ্ছে। এখানে কিন্তু মূল সমস্যাটা, এখানে রাজনৈতিক অভিলাষ কাজ করছে। রাজনৈতিক অভিলাষটা কেমন? যে ভোটাধিকারের জন্য বিপ্লব হয়নি, এই যে একটা শব্দ, এই শব্দ রাজনৈতিক কর্মীদের দুশ্চিন্তা করে ফেলে দেয়। আমরা তো ভোটাধিকারের জন্যই লড়াই করছি দীর্ঘদিন, নাগরিকরা তো কোটার জন্য লড়াই করেনি, নাগরিকরা তো এই যে স্বৈরতন্ত্র, দীর্ঘদিন শেখ হাসিনা থাকার ইচ্ছা, এটাকে চ্যালেঞ্জ করেছে। তার মানে কি? ক্ষমতার পালা বদল চেয়েছি তারা, যে এই ক্ষমতা আর আমরা চাই না, তাই না? এটাকেই তারা মিস ইন্টারপ্রেট করছে, ক্ষমতার পালা বদলের জন্য গণ অভ্যুত্থান হয়নি। এই যে মিস ইন্টারপ্রিটেশন, একটা অন্তর্বর্তীকালীন সরকার কোনো সময়ই রাজনৈতিক দলগুলোর প্রতিদ্বন্দ্বী হতে পারে না, প্রতিদ্বন্দ্বী হতে পারে না। তাদের উদ্দেশ্য এইরকম হতে পারে না যে আমরা ভোটাধিকারের কথাটা বলতে দেব না, দেখেন, গণতন্ত্রের কথা বলতে দেব না, ভোটাধিকারের কথা বলতে দেব না, এটা বললে অসম্মান করব। হ্যাঁ, যে এই ও কেন ভোটাধিকারের কথা বললো, ও লোভী, ওর সহ্য হচ্ছে না, ও 15 বছর না খেয়ে এখন খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এই যে কথাগুলো বলা, জনগণ ভোট দিয়ে কাউকে না কাউকে প্রতিনিধি বানাবে, এটা তো প্রচলিত একটা নিয়ম। এই কথা বললেই বলছে যে তুমি লোভ করছো, এটা তো একটা ফ্যাসিস্ট আচরণ, এটা তো গণতন্ত্র বিরোধী আচরণ, এটা তো স্বৈরতান্ত্রিক আচরণ। এটা এটা কেন হচ্ছে? এটা ক্ষমতার অভিলাষ থেকে হচ্ছে। তারা অনেকদিন থাকতে ইচ্ছা করছে, যেই সংস্কারগুলো কথা বলছে সেই সংস্কারের ক্ষেত্রে আমরা চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাচ্ছি যে এই জায়গায় সংস্কার করা দরকার, সেখানে সংস্কার করছে না। যেমন একটা কথা বলি, তারেক রহমান, অনেক ধন্যবাদ তোমাকে। একটু 10 সেকেন্ডে শেষ করছি। যেমন আমরা বলেছি হাইকোর্টের ক্ষেত্রে, হাইকোর্ট 1 মাস 20 দিন বন্ধ থাকলো, বন্ধ থাকার পরে এই 15-20 দিন চললো, আবার শুনতেছি কয়েকদিন পরে আবার বন্ধ হয়ে যাবে। আমরা সংস্কারের ক্ষেত্রে প্রথমে কি বললাম? যে এই অবাঞ্ছিত ছুটিগুলো বাতিল করো, কিন্তু এটা বাতিলের জন্য হাত দেয়নি, এবং হাত দেবেও, মোটেও হাত দেবে বলে মনে হয় না, ঠিক আছে? এরকম অনেক কালো বিষয় আছে, কালো আইন আছে, যেগুলো আমরা চোখে দেখাই দিচ্ছি, সেগুলো চেঞ্জ করতে পারবে না, করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাহলে সংস্কারটা করবে কোথায়? এটা এরকম কিন্তু যদি হয় যে শেখ হাসিনা
ক্ষমতাকে প্রলম্বিত করেছে উন্নয়ন উন্নয়ন বলে। এবং বর্তমান সরকার যদি এইরকম ইন্টেনশন নিয়ে আসে যে আমি শুধু বলবো সংস্কার সংস্কার সংস্কার, ঠিক আছে, তাহলে কিন্তু এই চালাকি জনগণ ধরে ফেলবে। ঠিক আছে, জনগণকে এই জায়গাতে বোকা বানায় ফেললে হবে না। সরকারকে আমরা রাজনৈতিক কর্মী যারা আছি তারা জান প্রাণ দিয়ে হেল্প করব। আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত সরকারকে ল্যাং মারা হয়নি, ল্যাং মারা হয়নি এখন পর্যন্ত। কেউ দেখাতে পারবে না যে অমুক জায়গায় ল্যাং মেরেছি আমরা, অমুক জায়গায় আমরা বাধ্য করেছি এই করতে ওই করতে বাধ্য করেছি। চুপ্পুর কথা বলা হয়, চুপ্পুর বিরুদ্ধে আমরা প্রোগ্রাম করতেছিলাম বঙ্গভবনের সামনে, ওইখানে কি বিএনপি আমাদেরকে গিয়ে বাধা দিছিল যে আপনারা প্রোগ্রাম করেন না? ওইখানে বিএনপি নেতা কর্মীরা ছিল, আমরা চুপ্পুর পদত্যাগ চেয়েছিলাম। ওইখানে এই আপনার হলো এই যে সার্জিস হাসনাত আব্দুল্লাহ তারা গিয়ে আমাদের প্রোগ্রাম ভন্ডুল করেছে, বলেছে এখানে আমরা কোনো প্রোগ্রাম দেইনি, আমরা আমরা আপনারা কেন আসছেন, আপনারা কেন আসছেন, এদের দাগে কেন আসছেন? ওইখানে আমাদের প্রোগ্রামটাকে নষ্ট করে দিয়েছে। আমরা ওখানে ছাত্ররা সহ সবাই ছিলাম, আমরা সবাই ছিলাম, আমাদের প্রোগ্রামটা নষ্ট করে দিয়েছে। ঠিক আছে, তাহলে আবার পরের দিন বলতেছে চুপ্পুর পদত্যাগ চাই। এগুলো অনেক মানে অনেক সময় বুঝে লাফায়, অনেক সময় না বুঝে লাফায়। বয়স আমাদের বয়স কম তো আমরাও লাফাই যে জায়গা থেকে আপনারা হলো যারা সিনিয়র মানুষ বয়সে প্রজ্ঞা তারা কম লাফায়, তারা বুঝে শুনে কাজ করেন। আপনারা অনেক কিছু বলেন, আমাদের বিষয়ে অমত করেন, দ্বিমত করেন, আমরা ভাবি যে দূর মুরব্বী বোঝে না, কিন্তু পরে যাই দেখি না মুরব্বীর কথা তো সঠিক। তো এগুলো আমাদেরকে ধীরে ধীরে শিখতে হবে। অনেক অনেক ধন্যবাদ, তুমি খুব সুন্দর কথা বলো, তোমার ভক্ত আমি একজন, তোমাকে খুব স্নেহ করি, ভালোবাসি। তোমার দেশপ্রেমিক আচরণ, তোমার দেশপ্রেমের আচরণ আমাকে মুগ্ধ করে, খুবই উদ্বেলিত করে, এবং তুমি এক তরুণ সমাজের জন্য একটা অগ্রগামী নেতা হিসেবে তুমি কাজ করছো। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা প্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের সাথে থাকুন মেজর বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশের এবং ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন মেজর আমিন আহমেদ আফসারির কাছ থেকে আমরা 2 মিনিট কিছু শুনতে চাই, কিভাবে এই অবস্থার উত্তরণ ঘটানো যায়। প্লিজ মেজর আফসারি। যে মাই ডিয়ার ফ্রেন্ড কর্নেল হক, আমাকে যখনই বেশি অভিজ্ঞ বলা হয় তখন আমি খুব কষ্ট পাই, কারণ আমার মতো এই দুর্ভাগা এই কম জানা লোকটিকে এইভাবে বললে আমি একটু বিব্রত হই বটে। তবে একটি স্লোগান খুব আমার আত্মায় লাগে এবং ভবিষ্যতে এটা হয়তো আরো বেশি প্রচার হবে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এটা দিন দিন বাড়বে আমি মনে করি। আর যৌক্তিক সময়কে আমার বন্ধু মেজর আশরাফুজ্জামান যৌক্তিক মনে করে, আমি করি না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমি মনে করি না, এই জন্যে একটা সুপরিকল্পনার জন্য ডক্টর ইউনূসের মতো লোকের যে পরিকল্পনা উনি এনজিওতে করেছে, সেই ধরনের পরিকল্পনা এখন দেশে করা হচ্ছে না। একটা পরিকল্পনা করতে গেলে একটা রোডম্যাপ দরকার, টাইম টেবল দরকার, ফরওয়ার্ড ক্যালকুলেশন, ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে কেন 2-3 বছর। একজন উপদেষ্টা বললো 4 বছর আওয়ামী লীগ থাকবে না, আমরা 4 বছর থাকবো। একজন বললো 25-এর পরে ইলেকশন দেওয়া হবে। শুধু স্পষ্টভাবে সেনা প্রধান বললেন 18 মাসের পরে মধ্যেই ইলেকশন দেওয়া সম্ভব। সো আজকে এই তারেক সহ অনেক নেতা, অনেক রাজনৈতিক দলের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে এই সরকার নিয়ে। এখন সন্দেহ তৈরি করবে সরকার, আর তাদেরকে আমরা একদম কোলে করে রাখতেই হবে। আমি একজন জনগণ দেশের মালিক হিসেবে তা মনে করি না। প্রয়োজনে এই সরকারের প্রত্যেকটা লোক পরিবর্তন করেও এই আমাদের সবাইকে সবার যে মর্যাদা, রক্তের যে মর্যাদা, ভাষার যে কথা, এই যে আমার বন্ধু বলল সমালোচনার কথা, সমালোচনা তো বন্ধ করেছিল শেখ হাসিনা 17 বছর। আর প্রশংসার কথা বললেন যে আমরা বলি না, প্রশংসাও তো শেখ হাসিনা শুরু করেছিলেন। তার প্রেস কনফারেন্সে যে প্রশংসা আমরা শুনেছি, প্রশংসা করার বিষয় না তো। সমালোচনা করেই যখন শেষ হয় না, নেগেটিভ বিষয়গুলো তুলে ধরে যখন আমরা সময় পাই না, তখন আমরা করব কিভাবে? দুধের গল্প শোনালেন আমার বন্ধু, দুধের জায়গায় পানি সবাই ঢালে। এই যুগ পরিবর্তন হয়েছে। আজকে বাংলাদেশের মানুষ, ওই যে বলেছিল বাঙালি রেখেছ মানুষ করেনি, মানুষ হয়েছে। সবাই যদি দুধের পানি ঢালতো তাহলে আর আবু সাইদ, আবরার আর নূর হোসেনের জন্ম এই দেশে হতো না। সুতরাং আমি মনে করি বাংলাদেশের মানুষ জেগেছে বলেই 24 এসেছে, এবং এই এখনো জাগ্রত আছে এবং ভবিষ্যতে থাকবে। দেশের যে দুরবস্থার বর্ণনা আশরাফুজ্জামান দিয়েছেন সবাই জানে। এগুলো জেনেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা এসেছেন। তারা না জেনে তাদেরকে ধোঁকা দিয়ে আনা হয় নাই। তারা যদি ক্যাপাবল না হয়, এক এক করে তাদের সরে যাওয়া উচিত। কিন্তু জনগণের ঘাড়ে বসে শহীদের রক্তে সিংহাসন রেখে জাতির সাথে জাতিকে ব্লাব দেওয়া যাবে না। মানুষ মেরে মানুষকে ধোঁকা দিয়ে কেউ কোনোদিন পৃথিবীতে স্থায়িত্ব পায়নি। আজকে তারেকের মতো সবাই কিন্তু সন্দেহ করছে এই সরকারের মতিগতি কি। সেখান থেকে বেরিয়ে আসতে হবে যৌক্তিক সময় প্রকাশ করে। সরকারের সবচেয়ে অভাব হলো সমন্বয়।
তাদের মধ্যে ইলিশ নিয়ে সমন্বয় নেই কোনো। আপনি দেখেন আজকে এই যে পলিথিন আর হর্ন বাজানো কি গুরুত্বপূর্ণ না দ্রব্যমূল্য কমানো গুরুত্বপূর্ণ, এই প্রায়োরিটি বোঝে না বলে আজকে যৌক্তিক টাইম দিয়ে এটা একটা ভাতা দেওয়া হচ্ছে যে কোন পিরিয়ডটা কতদিন কাজ করতে হবে। প্রশাসন এবং পুলিশকে আরো দ্রুত ঠিক করা যেত, প্রশাসনে অন্যান্য ক্যাডার থেকে লোক এনে এটাকে শুদ্ধ করা যেত, পুলিশে অবসরপ্রাপ্ত ট্রেইনড অন্যান্য বাহিনীর লোকদেরকে এনে এই পুলিশকে এই 3 মাসের মধ্যে সাজানো হতো। কেন এটা দীর্ঘায়িত করা হচ্ছে? আরেকজন ইলেকশন কমিশনার সংস্কার যিনি করবেন উনি বলছেন কারোর সাথে কথা বলবেন না। মানুষের সাথে জনগণের সাথে কথা না বলে কোনো কিছু করলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। জি বলেন, শেষ করতে হবে। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আপনার বক্তব্য অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দর কথা বলেছেন, আমরা অনুপ্রাণিত হয়েছি আপনার কথায়, এবং একজন বিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে আপনার অবদান অনস্বীকার্য। বর্তমান পরিস্থিতিতে এই পর্যায়ে আনার জন্য আপনারও অনেক অবদান আছে। আপনি আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং আপনার বক্তব্যগুলো অনেক সময় ভাইরাল হয়েছে বিভিন্ন বিষয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মেজর আফসারী। আমরা এখন সর্বশেষ আমাদের ইন্টেলেকচুয়াল মেজর আশরাফুজ্জামানের কাছে আমরা চলে যাচ্ছি। মেজর আশরাফুজ্জামান, তোমার কাছ থেকে আমরা অনুকরণীয় অনুসরণীয় কিছু কথা শুনতে চাচ্ছি এই ব্যবস্থার প্রেক্ষিতে। আমরা আশা করি তোমার সেই কথা শুনে আমরা উদ্দোলিত হব। মেজর আশরাফুজ্জামান। আসসালামু আলাইকুম, ধন্যবাদ উপস্থাপক। মার্ক টোয়েনের একটা উদ্ধৃতি আমি এখানে উল্লেখ করছি। উনি বলছেন যে কোনো কিছুর জন্যে যোগ্য না হয়ে পাওয়ার চাইতে যোগ্য হয়ে না পাওয়া ভালো। তো আমি অযোগ্য মানুষকে এই ধরনের বিশেষণের ওজন আমার উপরে চাপাই দিলে আমি বড়ই বিব্রতকর অবস্থায় থাকবো। এটা গেল 1 নম্বর। আমি যা বলেছি সঠিক বলেছি, তুমি না 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 তুমি আমাকে মার্জনা করো। 2 নম্বর হচ্ছে আমি নিজেও চাই, একান্তভাবে চাই ভোট যত দ্রুত হয়, তাহলে অনেক কিছু সঠিক হয়ে আসার সম্ভাবনা থাকবে। যদিও আমরা যদি 5ই আগস্ট থেকে আজকে পর্যন্ত হিসাব করি, মানে ওই চালক পরিবর্তন হয়েছে, বাকি ওই গাড়ি ঠিক আগের অবস্থানেই আছে, এরকম কিন্তু অনেকগুলো ক্ষেত্র আসছে। চাঁদাবাজি বলেন, দখল বলেন। আর একটা হচ্ছে কি, আমরা আমাদের জাতি হিসেবে আমাদের একটা বড় সীমাবদ্ধতা হচ্ছে আমরা খুব অল্প পয়সায় বিক্রি হয়ে যায়। টাকা পয়সার কাছে আমরা লোভ সংবরণ করতে পারি নাই। যারা আমাদেরকে মেরেছে, পুড়িয়েছে, বাস্তুচ্যুত করেছে, গত 16 বছর কোন দলের কোন কর্মী তারা তাদের বাড়িতে থাকতে পারে নাই। এইরকম জালেমদের কাছ থেকে মুক্ত হওয়ার পরে আবার ওই জালেমদের কাছে টাকা খেয়ে যারা নেতা পর্যায়ের লোকজন তারা আবার তাদেরকে আশ্রয় দিচ্ছে, তাদের সাথে কম্প্রোমাইজ করছে। এটা সবচেয়ে বড় পরিহাস শহীদদের রক্তের সাথে। বিচার, সুষ্ঠু বিচার, দ্রুত বিচার তাদের করতেই হবে। আর যারা নরহত্যা করেছে, গুম করেছে, আর অন্য মানুষের অধিকার কেড়ে নিয়েছে, তারা কোনোদিনও ক্ষমা অনুকম্পা পাওয়ার যোগ্য না। তাদের প্রতি সঠিক বিচার করতে হবে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি পুনরায় ব্যক্ত করছি, জোর দিয়ে বলছি যে বিপ্লবের স্পিরিটটা ধরে রাখার জন্য বিপ্লবী কায়দায় সরকার না চালালে ওই কিছুটা সংবিধান, কিছুটা কি বলে অন্তর্বর্তীকালীন সরকার, কিছুটা কেয়ারটেকার সরকার, কিছুটা গণতান্ত্রিক সরকার, এই যোগা খিচুড়ি দিলে সমস্যাটা বাড়বে। 4 নম্বর হচ্ছে, আমরা তো নির্বাচন চাচ্ছি, আমি মানে এটা খুব ভালো, কিন্তু এই ভোটার লিস্টের মধ্যে যে মানে প্রথমত হচ্ছে আমরা জানতে পারলাম পত্রিকার মাধ্যমে যে ভোটার লিস্ট বা আমাদের জনসংখ্যা তথ্য বিক্রি হয়ে গেছে। কোন জায়গায় দেখলাম যেন 20,000 কোটি টাকায় বিক্রি করে দিয়েছে। এবং
আগে ছিল এটা নির্বাচন কমিশনের কাছ থেকে, সেখান থেকে চলে গেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, এবং সেখান থেকে আর কিভাবে হলো জানি না, এটার একটা তদন্ত হওয়ার দরকার, বোধহয় অতি জরুরি দরকার। এখন এই যে ভোটার তালিকা, সুষ্ঠু ভোটার তালিকা অতি জরুরি। এখন যেটার ভোটার তালিকা কম্প্রোমাইজড হয়েছে সেই তালিকা তো করতে হবে মনে হয়। তো ইলেকশন কমিশন নতুন টেক ওভার করলে আমার মনে হয় তাদের প্রথম এজেন্ডাই হবে সুষ্ঠু ভোটার তালিকা করা, এবং আগের ভোটার তালিকা দিয়ে সেটা যদি পুনর্মূল্যায়ন করতে হয় তাহলে সেটা করতে কতদিন সময় লাগবে, এবং সেটার যদি ভোটার তালিকা করার আগে কিন্তু ডেট দেওয়া যাবে না। আমাদের অভিজ্ঞতা আছে যে 2008 সালের যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনের আগে সুষ্ঠু ভোটার তালিকা করা হয়েছিল, এবং সম্ভবত 1 বছরের বেশি সময় লাগছিল শুধু সুষ্ঠু ভোটার তালিকা করতে বিভিন্ন জায়গায়, এবং এইটা এখন রিডু করতে হবে, পুনরায় করতে হবে মনে হয়। এটা আমি যতটুকু বুঝি, আমার ধারণা ভুল হলে আমি খুশি হব, তাহলে এত সময় লাগবে না। তো সব মিলায় একটু আমরা একটু ধৈর্য ধরি, আর সমালোচনা করি, গঠনমূলক সমালোচনা করি। আমার বন্ধু মেজর আমিন আহমেদ আফসারির মতো আমি ওইরকম বিপ্লবী কথা বলতে পারবো না, তবে বিপ্লবের ধারাটা বাধাগ্রস্ত হয়েছে এই সংবিধান অনুসরণ করতে গিয়ে, এবং বিভিন্ন জায়গায় ধাক্কা খেতে হচ্ছে, এবং এই ধাক্কা সামলায় ওঠা এই বর্তমান সরকারের জন্য অনেক কঠিন হবে। এবং আমার মনে হচ্ছে এই দেশের জনগণও একটা ধাক্কা খাচ্ছে এবং আগামীতে আরো খাবে। আমাকে ধন্যবাদ ডাকার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ প্রিয় সুধী মণ্ডলী, যারা আজকে এই অনুষ্ঠানে মধ্যরাত পর্যন্ত অংশগ্রহণ করেছেন। বিশেষ করে আমি ছোট্ট বাচ্চা ছেলে মুক্তাসিম ফুয়াদ, সুদূর এক প্রান্ত থেকে তুমি অংশগ্রহণ করেছো। তোমার বুদ্ধিদীপ্ত কথাগুলো সত্যি আমার হৃদয় কেড়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ তারেক রহমান, অত্যন্ত উদ্দীপিত একজন তরুণ, যাকে দেখে অসংখ্য মানুষ উদ্দীপিত হয়। তারেক রহমান, তোমাকে ধন্যবাদ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। মেজর আফসারি এবং মেজর জামান, সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দীর্ঘক্ষণ অনুষ্ঠান শুনলেন, আশা করি আপনাদের কাজে লাগবে কথাগুলো, এবং এই অনুষ্ঠানটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা আবারও আরেকটি নতুন অনুষ্ঠান উপহার দিব আপনাদের 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশকে একটি শক্তিশালী শান্তির দেশ গঠন করার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।